স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। একজন পুরুষকে ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা হচ্ছে, তাও এমন এক পুরুষকে যার চারিপাশ জুড়ে তুলে দেওয়া হয়েছে সূর্য অনুভূতিহীনতার পাথর দেওয়াল। সেই দেওয়াল ভেদ করে কোনোদিন অনুভূতি ছোঁয়া কি রোজার পক্ষে সম্ভব হবে? ক্লিক। কাঠ পাঞ্চের মৃদু শব্দে রোজার ঘোর কাটল, মাথা ঝাড়া দিল সে। কি ভাবছিল? অনুভূতির ছোঁয়া? হাহ, কিসের অনুভূতি? ওদের মধ্যে যা রয়েছে তা নিতান্তই এক চুক্তি, এর বেশি কিছু নয়। এত উদ্ভট চিন্তাদের আশকারা রোজা কেন দিল? জোরপূর্বক মস্তিষ্ককে নিয়ন্ত্রণে নিয়ে চায়ের কাপটি টি টেবিলে রেখে ঘুরে তাকালো রোজা। পেইন্ট হাউসের দরজা খুলছে, ভেতরে প্রবেশ করলো আসমান, অনুসরণে নিহাদ। রোজা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। আসমান এবং নিহাদ উভয়কেই কিছুটা অগোছালো দেখাচ্ছে। পোশাক পরিচ্ছদে ধুলো বালি, নিহাদের কপাল জুড়ে ব্যান্ডেজ, হাতের কবজিতে আরও কোথাও রয়েছে কিনা তা দেখার উপায় নেই। ঠোঁটের এক কোণ কিছুটা ফুলে কালচে হয়ে রয়েছে। রোজাকে দেখে কিছুটা বিস্মিত হয়ে তাকালো। কি হয়েছে তোমাদের? চিন্তিত হয়ে এগিয়ে এলো রোজা। বিশ্লেষণে কোনো প্রকার আগ্রহ আসমান প্রদর্শন করল না। নিহাদের দিকে ফিরে চাইল। বিশ্রাম নাও, পরে কথা বলবো। আর কিছু না বলে আসমান সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। চলার পথের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে পরক্ষণে নিহাদের দিকে ফিরল রোজা। ভ্রু উঁচু করে ইশারায় প্রশ্ন ছুড়ল। পাল্টা ভ্রু কুঁচকে সন্দেহ প্রকাশ করল নিহাদ। রোজার প্রশ্ন বুঝতে পারেনি। আপনার এই অবস্থা কেন? কেবি গ্রুপের পাল্লায় পড়েছিলাম ফুলটুসি। বলেই রোজার নাকে তর্জনী ঠেকালো নিহাদ। নাক সিটকে দূরে সরে গেল রোজা। তাতে বিনোদিত হয়ে নিহাদ হাসতে গেলে ঠোঁটের ব্যথায় কুঁকড়ে গেল। ফোলার উপর হাত বুলিয়ে হল রুমের কাউচে এলিয়ে পড়ল। টি টেবিলের উপর পা দুখানা তুলে দিয়ে নাড়াতে নাড়াতে আদেশ করলো, রেসিং চ্যাম্পিয়নশিপ জিতে এসেছি, এক মগ কফি দাও, একটু মাথার জটটা খুলি। ইস, তুমি কোন বংশের মহারাজ শুনি? আর আমি কি তোমার দাসী, এসেই হুকুম করছো? এবার আর আপনি বলে সম্মান প্রদর্শনের বালাই করল না রোজা। তুমিতে এসে ঠেকেছে। তাতে নিহাদের হাসি চওড়া হলো। হাত বাড়িয়ে রোজার জামার হাতার অংশ টেনে ধরে জড়ানো কণ্ঠে বিড়বিড় করলো, এই ফুলটুসি, তোমার মতো আমিও কিন্তু এই বাড়ির কয়েকদিনের অতিথি, ওকে? যদি নিহাদের আগুনে জ্বলে ছাড়খাড় হওয়ার ইচ্ছা না থাকে তাহলে এখনই এক কাপ কফি নিয়ে হাজির করো, চুপচাপ। আর একবার ফুলটুসি বলে না, ঠোঁটের যে কোন সুস্থ অবস্থা আছে না, সেটাতেও কাল ছিঁড়ে ফেলে দেবো একদম। নিহাদের কপালে এক আঙুল ছুঁয়ে জোরে ধাক্কা দিল রোজা। তাতে কাউচে হেলান দিতে বাধ্য হলো নিহাদ। অধর আবর্তিত হলো বক্রভাবে। নিজের চিবুকে আঙুল ছুঁয়ে রোজার মুখপানে সরু দৃষ্টিতে চেয়ে শুধালো, হাউ বাই কিসিং? বাই পাঞ্চিং। ক্রোধে ফুঁসতে ফুঁসতে জবাব দিল রোজা। এই ছেলে দেখি ফ্লার্টিং করছে। প্রতিক্রিয়ার দারুণ মজা পাচ্ছে নিহাদ। আহা ফুলটুসি, এত রাগ করছো কেন? আমি জানি তুমি আমার বর্দার ডিপোজিট। আসো একটা ডিল করি, আমাকে এক কাপ কফি দাও, বিনিময়ে আমি তোমাকে আজকের রাতে থ্রিলিং স্টোরি শোনাবো। কৌতূহলী রোজার চুক্তিটি পছন্দ হলো, যদিও মুখে স্বীকার করলো না। ঝট করে উল্টো ঘুরে এগিয়ে গেল কিচেনের দিকে। কফি মেশিনে পানি ঢেলে কিছুটা উচ্চ কণ্ঠেই জিজ্ঞেস করলো, তুমি এখানে থাকলে আমার দাদু যে তোমাকে কেবিন বয় হিসেবে দেখেছে, তার কি হবে? এক মুহূর্ত ভাবল নিহাদ। কাঁচের দেওয়ালের দিকে ফিরে বিড়বিড় করলো, ওনাকে বলো যে আমি আসমান ভাইয়ের খালতো ভাই হই। হ্যাঁ, আমার দাদুকে কি গর্দভ ভাবো যে এত বড় বিজনেসম্যান তার খালাতো ভাই এক কেবিন বয়? এজন্যই তোমাকে ফুলটুসি বলি, মাথা মোটা কথাকার। রোজা হতচকিত হয়ে গেল নিহাদের কথা শুনে। কণ্ঠে চট্টলার ভাষায় কিছু শুনবে সেটা সে কল্পনা করেনি। অদ্ভুত হলেও সত্য, বিষয়টা কেমন বেমানান লাগছে। তবে কি এই ছেলের বাড়ি চট্টগ্রাম, নাকি এমনিতেই জানে? প্রশ্ন করার সুযোগ রোজা পেল না। এর আগেই আঞ্চলিক ভাষার টান পাল্টে শুদ্ধ ভাষায় নিহাদ বলল, বলবে যে আমি একটা অকর্মার ঢেকি,
বাবা মায়ের সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে এরকম কাজ করতে গিয়েছিলাম, পরে টিকতে না পেরে ভাইয়ের কাছে চলে এসেছে। মাথা দোলালো রোজা। ব্যাখ্যা অপছন্দ হয়নি। দ্রুত হাত চালালো। কাহিনী জানতে আর তর সইছে না। সবুজে আবৃত সমগ্র উপত্যকা, দৃষ্টিসীমার আড়ালে থাকা হ্রদের টলটলে পানির সৌন্দর্য অসাধারণ। শীতকালে সেই পানির উপর পুরো বরফের আস্তরণ পড়ে। উপত্যকাও নিজের হরিৎ বর্ণ ত্যাগ করে সাধারণ করে হিমের শুভ্রতা। তুষারপাত ইউরোপের দেশগুলোতে বহু দেখা হয়েছে, কিন্তু এই কাশ্মীর অঞ্চলের তুষারপাত দেখার বাসনা এখনো মেটেনি। অন্তর সেই কামনা হয়ে উঠেছে তৃষ্ণার্ত। টেবিলের উপর কাঠের তৈরি বাটিতে গরম গরম ধোয়া ওঠা রিগান জুস, লাল মরিচের ঝোলে আবৃত টসটসে এই কাশ্মীরি খাবারটি দেখেই অন্তরে লোভ সৃষ্টি হচ্ছে। পাশেই আবার উষ্ণ নান। বহু কষ্টে চিত্ত দমন করে মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছে রাফা কায়সার। আমি কি বলেছি কানে গিয়েছে? ওপাশের বাদশা কায়সারের বক্তব্যে শুধু আনমনে মাথা দোলালো সে। সকাল সকাল নাস্তার সময়ে ভিডিও কলে যথেষ্ট বিরক্ত সে। জামাইকে নিয়ে দুবাই নয়তো আমেরিকা চলে যাবে, ভিসার ব্যবস্থা আমি করবো দ্রুত। একবার পিছনে চেয়ে বিছানায় শুয়ে থাকা অনাবৃত পুরুষালী দেহটার দিকে চাইল রাফা। উপর হয়ে শুয়ে আছে, গভীর নিদ্রাচ্ছন্ন ঘাড় এবং পিঠ জুড়ে লালচে কামড়ের দাগ। হাতের কবজিতেও মৃদু নীলচে দাগ হয়ে গিয়েছে হ্যান্ড কাফের বদৌলতে। গ্লসে উদ্ভাসিত ঠোঁটে সমস্ত পিঠ পর্যবেক্ষণ করল সে। আরও ছেদ পড়ল মনোযোগে। কোন দিকে তাকিয়ে আছো রাফা? একটি দীর্ঘশ্বাস ফেলে ফোনের দিকে তাকালো। উফ ড্যাড, তুমি কি তোমার মেয়েকে শান্তিতে হানিমুনটুকু করতে দেবে না নাকি? কি শুরু করেছো এসব বলো তো? আমেরিকা যাওয়ার হলে আগেই যেতাম। আমার পছন্দ কাশ্মীর। আমি এখানে শীতকাল পর্যন্ত থাকবো। রাফা, আমি যা বলছি তোমার ভালোর জন্যই। তুমি জানো না এখানে কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে? জবাব এলো না। বাদশা কায়সারের প্রতিচ্ছবি নিশ্চল রইল। এক মুহূর্ত পর জবাব এলো। তোমার এত জানতে হবে না, তুমি শুধু। শেষ হওয়ার আগেই স্ক্রিনে ভেসে ওঠা লাল সুইচ চেপে লাইন বিচ্ছিন্ন করে দিল রাফা। ফোন সুইচ অফ করে হ্যান্ড ব্যাগে ঢুকিয়ে রাখলো। কি সুন্দর রিগান জুস খাওয়ার বাসনা পূর্ণ করতে যাচ্ছিল, তাতে জল ঢেলে দিল। খাবার ঢাকা দিয়ে রেখে বারান্দায় চলে এলো। ধরালো একটি বেনসন সিগারেট। ঠোঁটে লাগিয়ে ধোঁয়া ছেড়ে নির্মল দৃষ্টিতে চেয়ে রইল দূর উপত্যকার পানে। কি অপরূপ এই প্রকৃতি! মৃদু গোঙানিতে পিছনে ফিরে তাকালো। অর্থ অনাবৃত পুরুষটির ঘুমের ঘোরে নড়াচড়া করছে। শীত লাগছে উদাম পিঠে। সিগারেট শেষ করে এগিয়ে গেল রাফা। ঠোঁটে মিটমিটে হাসি। বিছানায় বসে কোমল হাতটি ছুঁয়ে দিল পিঠে। আমার স্বামীকে আদর করছি। রাশিয়ানের জবাব ভেসে এলো বাংলাতে। মৃদু হাসি ফুটল পুরুষটির অধরে। কোনো বাধা প্রদান করল না। এই বাঙালি রমণীতে বিলীন সে। রাফা ঝুঁকল। কিছুক্ষণ পূর্বে সিগারেটে পোড়া ঠোঁট ছুঁয়ে দিল ঘাড়ে। মেরুদণ্ড বেয়ে নামল পিঠে। ঠোঁটের বদলে বেরিয়ে এলো দাঁত, নব্য চিহ্নের সূচনা ঘটাতে। তবুও যেন মনের ইচ্ছে মিটছে না। দৃষ্টি মাঝে বারংবার ভেসে উঠছে বলিষ্ঠ সেই মাংসপেশি সম্বলিত পিঠ, শুভ্রের চেয়েও শুভ্রতকে আবৃত। শুভ্রতার মাঝে জাগ্রত হওয়া নীলচে শিরা উপশিরা নজরে পড়ে। শিশু সুলভ চেহারায় অব্যক্ত যান্ত্রিকতার ছোঁয়া। সেই কামনার পিপাসা মেটেনি, আর কোনোদিন মেটানো সম্ভব নয়। এই রাশিয়ান তাকে সেই বাঙালিত্বের স্বাদ দিতে সক্ষম হবে না আজীবনেও ভেবে একটি তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। একটি টিস্যু দিয়ে ইউনুস রহমানের মুখ মুছে দিয়ে ঔষধ বের করতে থাকলো রোজা। নাতনির দিকে এক দৃষ্টে চেয়ে থাকলেন তিনি। মেয়েটি এত নমনীয় কেন? এতটা স্নিগ্ধ, কোমল এবং পবিত্র আর কেউ হয়? নার্স থাকা সত্ত্বেও প্রায়শই যত্ন আত্মীতেই সময় অতিবাহিত করে রোজা। ব্যাপারটা তাকে পীড়া দিচ্ছে। স্বামীর সংসার আবার উচ্ছন্নে ভাষায় নিত বোধ হয় না। জামাই তাকে একবার দেখতে এসেছিল অসুস্থ হওয়ার পরদিন, যদিও খুব একটা কথাবার্তা হয়নি। তবুও বসেছিল প্রায় 1 ঘন্টা। চুপচাপ রোজার কাজ দেখে গিয়েছে। এই নাও দাদু, এটা খেয়ে নাও লক্ষ্মী ছেলের মতো। ইউনুস রহমান হেসে ঔষধ সেবন শেষ করলেন। তাকে বিছানায় শুয়ে দিয়ে চাদর তুলে দিল রোজা।
কপালে হাত বোলাতে বোলাতে তিনি প্রশ্ন করলেন হঠাৎ। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো চড়ুই, রাগ করবে না তো? হাসল রোজা। তোমার সাথে রাগ? তাও আমি? দাদু, কবে থেকে এত পর হলাম আমি তোমার? ইউনুস মাথা নাড়লেন, কাষ্ঠ হাসি হাসলেন, পরক্ষণেই খানিক উদাস হয়ে পড়লেন। জামাই, ওর কি কোনো সমস্যা আছে? রোজা এক মুহূর্তের জন্য থমকে গেল। সত্যি বলতে এই প্রশ্নটি সে শুরু থেকেই আশা করেছিল। ইউনুস এতদিন পরে সেটা করছেন। মৃদু হাসল রোজা, আর চোখে খেয়াল করলো নার্সও নিজের কাজ করতে করতে উদ্গ্রীব হয়ে কান খাড়া করে রেখেছে। কৌতূহলী হওয়া অস্বাভাবিক নয়, সব সময় মাস্ক পরে থাকা কোনো বান্দার সম্পর্কে অন্তরে এমন প্রশ্ন উত্থাপিত হওয়া যথাযথ। দাদু কপালে হাত রেখে রোজা জানালো, কলেজে থাকলে অ্যাক্সিডেন্ট করেছিল, চোয়ালে আঘাত লেগেছিল গুরুতর, স্থায়ী চিহ্ন রয়ে গিয়েছে এখনো। ও। ইউনুসের দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে উঠল দুশ্চিন্তায়। নিজের কপালে চলতে থাকা রোজার হাতখানা খপ করে ধরে তিনি শুধালেন, এই কারণে তোমাকে বিয়ে করেনি তো চড়ুই? সত্যি করে বলো, না হলে এমন ঘরের ছেলে কেন আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের মেয়েকে? দাদু, একদম নয়। না চাইতেও রোজার কণ্ঠ কিছুটা উঁচু হয়ে উঠল। নিজেকে সে নিয়ন্ত্রণ করলো তৎক্ষণাৎ। মাথা ঝাঁকিয়ে বলল, নীল অমন ছেলে নয় দাদু, ও আমার পরোয়া করে বলেই বিয়ে করেছে, আর আমিও। ওকে ভালোবাসো? ভালোবাসতে পেরেছো এমন মানুষকে যার চেহারা বিকৃত? দাদুর প্রশ্নে স্থির হয়ে গেল রোজা। কয়েক সেকেন্ড দ্বিধায় ভুগল, অতঃপর বুঝল ইউনুস তাকে পরীক্ষা করছেন। অনুভূতির দোরগোড়ায় আত্মসমর্পণ না করে সে আদতে বিচার বুদ্ধি এবং বিবেক প্রয়োগ করে সিদ্ধান্ত নিয়েছে কিনা পরখ করে দেখতে চাইছেন। রোজার অধরে বিস্তৃত এক হাসির প্রস্ফুটন ঘটল। হালকা নুয়ে সে দাদুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ও আমার চাঁদ দাদু, আমার ভাগ্যাকাশের একমাত্র সুখের চাঁদ। সন্তুষ্ট হলেন ইউনুস রহমান। নাতনিকে টেনে নিলেন আলিঙ্গনে। দাদু নাতনির এহেন আবেগী মুহূর্তে বাদ সাধতে চাইল না নার্স। এগুলো কিচেন থেকে পানি নিয়ে আসতে। রুমের বাইরে পা দিতেই ভূত দেখার মতো করে আটকে উঠল। বাড়ির কর্তা দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দণ্ডায়মান নিশ্চুপে। নার্সের সঙ্গে দৃষ্টি বিনিময় হলো। মাস্কের উপর আঙুল তুলে ইশারায় চুপ থাকার নির্দেশনা দিল। আজ্ঞা পালন করে নার্স নিজের কাজে পা বাড়ালো। অর্ধফাক হয়ে থাকা দরজা দিয়ে অভ্যন্তরে দৃষ্টিপাত করলো আসমান। সব কিছু কর্ণগোচর হয়েছে। কিছুক্ষণ পর, চারু, ও চারু, তুমি একটা গরু, লাল চুলের বাহারে, প্রাণ জলে আহারে, তেজে ভরা শরীর, খালকাটা কুমির, হাটে লটক মটক, ডাকবো নাকি ঘটক, সবার কাছে ফিন্নি, আস্ত শাকচুন্নি। ক্যাবিনেটের উপর পা ঝুলিয়ে বসে সুরে সুরে গিয়ে চলেছে নিহাত। পাশেই কিচেনের চুলোতে ফিরনি তৈরি করছে চারুলতা। নিহাত আসমানের পেন্ট হাউসে থাকছে এখন 2 দিন হতে চলল। নিজের বন্ধু হিসাবে পরিচয় দিয়ে কয়েকদিন থাকার ব্যবস্থা সেরেছে আসমান। নিরাপদ জায়গা খুঁজে পেলে নিহাত চলে যাবে। রোজার দাদু অবশ্য এই সম্পর্কে অজ্ঞাত। তিনি জানেন নিহাত আসমানের খালাতো ভাই। 2 দিনের মাঝেই চারুলতার সঙ্গে এক অলিখিত শত্রুতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পিছনে একটা কাহিনী রয়েছে। সেটি ঠিক কি তা উদ্ঘাটন করা সম্ভব হয়নি রোজার পক্ষে। উভয় বান্ধাই এক্ষেত্রে মুখে কুলু পেটেছে। নিহাদের গানে অসহ্য চারুলতা হাতের গরম চামচ ঠেসে ধরার ভয় দেখালে নিহাত লাফিয়ে ক্যাবিনেট থেকে নেমে পড়ে। হাসতে হাসতে চারুলতাকে ভেঙচি কেটে এগোতে চাইলেই ক্ষিপ্ত চারুর কনুইয়ের গুঁতো হজম করতে হলো তাকে। এদের আচরণ দেখলে মনে হয় এরা পূর্ব পরিচিত। আসমানকে নিহাত আগে থেকেই চেনে। সেক্ষেত্রে বোন চারুকেও চিনতেও পারে। হয়তো চারুলতা এই রহস্যের সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে, শুধু আচরণে প্রকাশ পেতে দেয় না, ভাবল রোজা। আমি আজকে ভাইয়াকে বলবো এই অথব্যটাকে তুলে রাস্তায় ফেলে আসতে। হ্যাঁ, তোমার কথায় উঠবাস করতো বদ্দা। উভয়ের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটার আগেই রোজা এগিয়ে গেল। নিহাদের টি শার্ট ধরে টেনে কিচেনের বাইরে এনে কাউচে ফেলল।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ও ফুলটুসি, সোয়েগার, হ্যাঁ? তোমার এসব বস্তা পচা বক্তব্য বস্তায় ভরে চুপচাপ বসো। ড্রেসিং করিয়ে দিই, আজ 2 দিন হচ্ছে। ডাক্তার নাকি তুমি? পেটে টান না পড়লে তাই হতাম। তেরছা জবাব দিল রোজা। নিহাতকে তাতে দমে যেতে লক্ষ্য করে মিটিমিটি হাসতে থাকলো চারুলতা। যেন কি জিত হাসিল হয়েছে। রোজা কেট থেকে অ্যান্টিসেপটিক তুলো আর নতুন ব্যান্ডেজ বের করলো। নিহাতের পাশে বসে আগের ব্যান্ডেজ খুলে অ্যান্টিসেপটিক দিয়ে মুছে নিতে থাকলো। দাঁতে দাঁত চেপে যন্ত্রণা শুয়ে গেল নিহাত। পর মুহূর্তে হঠাৎ করে একটি কাণ্ড ঘটালো। শটান রোজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বিব্রত রোজা হতবাক হয়ে চেয়ে থাকলো। কিচেন থেকে চারুলতাও। করো করো ফুলটুসি, ভালো লাগছে। একটা ধাক্কা দিয়ে ফেলে দেবো, ওঠো। অসুস্থ মানুষের সাথে এরকম করতে পারবে? অন্তরে বাঁধবে না? ছল ছল করে উঠল নিহাদের টানা টানা চোখ। কি অদ্ভুত, এ কোন গিরগিটির পাল্লায় পড়া গেল? নিজের অস্বস্তি গোপন রেখে দীর্ঘশ্বাস হইল রোজা। দ্রুত হাত চালালো নিহাদের কপালে। আউচ, আস্তে, আমি মানুষ, রোবট না। একদম চুপ। ব্যান্ডেজ সমাপ্ত করেই রোজা ঠেললো নিহাতকে সরার জন্য। সে উঠে দাঁড়াবে, কিন্তু বাঁকা হাসিতে উদ্ভাসিত নিহাত দুষ্টুমি ভর দৃষ্টিতে মুখাবয়বে চেয়ে হঠাৎ হাত বাড়ালো। কাঁধের পাশে ঝুলতে থাকা রোজার চুলোরাশি টেনে নিয়ে বিড়বিড় করলো, ইউ আর সো সুইট মাই ফুলটু। বাক্যটি সমাপ্ত হওয়ার আগেই নিজের বাহুতে হ্যাঁচকা টানে রোজার কোলে শোয়া থেকে শটান উঠে দাঁড়ালো নিহাত। এতটাই জোর ছিল সেই টানে যে মুখ থুবড়ে পড়তে পড়তে টি টেবিল আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করলো সে। বিস্মিত রোজা খেয়াল করলো আসমানকে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নিহাদের দিকে। হোয়াট দ্য হেল ব্রো? সেদিন রাতে ডাক্তারের চেম্বারে ব্যান্ডেজ করার সময় তো তার কোলে উঠতে দেখিনি তোমাকে। আসমানের শীতল কণ্ঠস্বরে নিহাত ঠোঁট গোল করে শীষ বাজালো। ঘাড়ের পিছনে দুহাত রেখে দৃষ্টি এড়িয়ে বলল, ওটা তো ব্যাটা মানুষ ছিল, আমি সোজা সবটা মানুষ, বাঁকা পথে হাঁটি না। আসমান রোজার দিকে ফিরল, বলল, ও ড্রেসিং এর দায়িত্ব এরপর থেকে আমার। এটুকুই। কোনো প্রকার ব্যাখ্যা না দিয়ে সে চলল সিঁড়ির দিকে। নিহাত মিছি মিছি ব্যথিত হওয়ার ভং করে পিছু নিল। আরে ভাই, এমন জুলুম করো না আমার উপর। তোমার হাত না লোহা, ওই কোমল হাত রেখে আমি কেন? ঝট করে পিছন ফিরল আসমান। নিগুড়ো কালো দৃষ্টিতে অদ্ভুত এক প্রজ্বলন খেয়াল করল নিহাত, যা মুহূর্তেই মজা নেওয়ার ধান্দায় জল ঢেলে দিল। ঢোক গেলে স্থির হয়ে পড়ল সে। সবকিছু নিয়ে মজা করা আমি পছন্দ করি না। স্থির নয়নে চেয়ে থাকলো নিহাত। সিঁড়ির ধাপে এক পা রাখতেই কণ্ঠ আসমানকে থমকাতে বাধ্য করলো। আর ইউ? ঘুরে তাকালো আসমান। বরাবর নিহাদের চোখের দিকে ওই কৃষ্ণ গহ্বর খচিত নয়নে এক ঝাঁক শূন্যতা ব্যতীত আর কিছু খুঁজে পেল না নিহাত। দ্বিধান্বিত কণ্ঠে সমাপ্ত করল, ছেলাস। শূন্যতার মাঝে হঠাৎ এক ক্ষীণ সঞ্চারণ দৃষ্টি এড়াল না নিহাদের। বুকের ভিতর ধক করে উঠল, ঢোক গেল আনমনে। অনুভূতি অপ্রয়োজনীয়। অনুভূতি মানুষকে দুর্বল করে, হৃদয়ে উৎপত্তি ঘটায় অনর্থক আবেগের। জীবন ততক্ষণ সহজ যতক্ষণ কোনো প্রকার শৃঙ্খল তোমায় আবদ্ধ না করে। একবার বিবেক সরিয়ে আবেগের চাদর গায়ে জড়ালে সেখানেই এই জীবনের সমাপ্তি। হৃদযন্ত্রের স্পন্দন, ফুসফুসের বায়ু প্রশুদ্ধকরণ, মস্তিষ্কের সিগন্যাল প্রেরণ, কোষের ধ্বংস সৃষ্টি খেলার নাম বেঁচে থাকা। এই বেঁচে থাকা আর জীবন কখনোই এক নয়। জীবনের সংজ্ঞা আরও পরিব্যাপ্ত। আমি বেঁচে আছি, কিন্তু জীবনের সঙ্গে এই বেঁচে থাকার কোনো প্রকার সংযোগ নেই। থামল কলম। এক মুহূর্ত হলদেটে পাতার উপর স্থির হয়ে রইল জেল কালের নিব।
পর মুহূর্তে চকচকে সেই কালির আচ্ছাদনে ঢেকে পড়ল সব কটি লাইন। আঁকে বুকে বয়ে চলল ধ্বংসযজ্ঞের খেলায়। সামনের কালো টেডি বিয়ারটি নিজের নীল চোখের গভীর দৃষ্টিতে চেয়ে আছে সুস্থির শরীরে। ডায়েরির মলাট বন্ধ হতেই পুতুলের দৃষ্টি আপতিত হলো। তর্জনী ধীরে ধীরে ছুঁয়ে দিল কোমল শরীর। স্নেহের হাত টেনে নিল তা পক্ষে। ব্লুটুথ স্পিকার মৃদু আওয়াজে সঙ্গীতের ভেলা ভাসিয়েছে। গানের কথা এবং সুরে ক্ষণিকের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিল আসমান। চেয়ারের গায়ে হেলান দিয়ে দৃষ্টি নিক্ষেপ করেছিল অদূরে আভায় স্তিমিত রাতের শহরে। দরজার মৃদু শব্দে মস্তিষ্ক সতর্ক হয়ে উঠল বিনা প্রয়োজনেও। মাথা পিছনে হেলিয়ে উল্টো দৃষ্টিতে চাইল সে। রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে রোজা। আসতে পারি? এই মেয়ে আবার অনুমতি নেওয়া শুরু করলো কবে থেকে? মনে মনে ভাবলেও মুখে প্রকাশ ঘটালো না। দৃষ্টি ফিরিয়ে চাইল হাতের টেডি বিয়ারের দিকে। মিনিট খানেক অপেক্ষা করে রোজা নিজেই ভেতরে প্রবেশ করলো। রুমের চারিদিকে চেয়ে সোফায় বসলো। ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছি বলে মনে পড়ছে না। আসমানের বক্তব্য কর্ণগোচর হতেই রোজা এক মুহূর্তের জন্য বরফ হয়ে গেল। পর মুহূর্তেই আবার হাসিতে অধর উদ্ভাসিত হয়ে সোফা থেকে উঠে এগিয়ে গেল সামনে। তুমি কোনো গুরুত্বপূর্ণ কিছু করছো বলে তো মনে হচ্ছে না, তাই একটু বিরক্ত করলে ক্ষতি কি? আসমান মাথা তুলেও দেখল না। দৃষ্টি আবদ্ধ টেডি বিয়ারে। রোজা চেয়ারের কাছে গিয়ে থামল, দৃষ্টি অনুসরণ করল। পুতুলটির নীলাভ দৃষ্টিতে আবদ্ধ হলো সে। তুমি চাইলে মাস্ক খুলে রাখতে পারো, এখানে আমি ছাড়া কেউ নেই। এক মুহূর্তের জন্য স্থবির হলো আসমান। তথাপি দৃষ্টির পরিবর্তন ঘটল না। জবাব এলো দ্রুতই। আমি অভ্যস্ত। অভ্যস্ত হলেও বলতে গিয়েও থমকে পড়ল রোজা। সেদিন কিচেনে আসমানের প্রতিক্রিয়ার কথা এখনো স্মরণে রয়েছে। চাপ সৃষ্টি করতে ইচ্ছুক নয় সে। মাথা ঝাঁকিয়ে সে কথোপকথন জারি রাখার উদ্দেশ্যে বলল, এই টেডিটা ভীষণ ইউনিক, তোমার খুব প্রিয় বুঝি? জবাব আসবে না আশা করলেও ছোট্ট একটি প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হলো। তাতে রোজা বাক্য বিনিময় জারি রাখার দুঃসাহস করল। নিজে কিনেছো? মনে হয় না, নিশ্চয়ই কেউ উপহার দিয়েছে। আমাদের প্রিয় কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া কিছুই এতটা যত্ন নিয়ে সংরক্ষণ করি আমরা। কে দিয়েছে তোমায়? তোমার বাবা? নিজে কিনেছি। থতমত খেয়ে গেল রোজা। জোরপূর্বক নিজের হাসি ধরে রেখে উচ্চারণ করলো, ও আচ্ছা। এই ছেলের সাথে কথা বলা এত কষ্টকর কেন? স্থির দাঁড়িয়ে রোজা স্পষ্ট অনুভব করতে পারছে সেই তারা পেয়ে ঘামের ফোঁটা নেমে যাচ্ছে নিচে। নার্ভ সিস্টেম উত্তেজিত হয়ে আছে, যেন প্রস্তুতি নিচ্ছে যে কোনো মুহূর্তে অপ্রিয় কোনো প্রতিক্রিয়ার মোকাবিলায়। নিহাদের কথায় উলটপালট কোনো ধারণা করো না। আসমানের অতর্কিত বাক্যে রোজা নিজের আপন ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। ভ্রু উঁচু করে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। আসমানে পিছনে ফিরেছে, টেডিটি টেবিলে রেখে তাতে কোনোই ঠেকিয়ে বর্তমানে রোজার দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করেছে সে। নিহাদের কথা জিজ্ঞেস করছিল আমি জেলাস কিনা। ও না চাইতেও রোজার গাল মৃদু লালিমায় ছেয়ে গেল। সে বুঝতে পেরেছিল নিহাদ মজা করছিল, আর আসমানকে সেসব নিয়ে জিজ্ঞেস করার প্রশ্নও ওঠে না। কিন্তু এই পিশাচ নিজে থেকেই তা বলবে কে আন্দাজ করেছিল? রোজার লজ্জাবোধ আসমানের তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না। একটি নিঃশ্বাস ফেলল সে। মাস্ক একটু উপরে টেনে সে কঠোর কণ্ঠে জানালো, অনুভূতি বলে কিছু আমার মাঝে অবশিষ্ট নাই। যেটুকু তলানি রয়েছে তা শুধুমাত্র আমার পরিবারের জন্য। না চাইতেও নিজের হৃদয়ে এক বেদনাদায়ক টান অনুভব করল রোজা। পরিবার, চারুলতা এবং আসমানের বাবা, এই দুইজন যার মধ্যে রোজার কোনো স্থান কোনো কালে ছিল না এবং হবেও না। অন্তরে ঘূর্ণনের উদ্ভব ঘটলেও চেহারায় স্বাভাবিকতা ফুটিয়ে রোজা মাথা দোলালো। অবশ্যই আমি জানি আসমান, নিহাদ মজা করছিল, এতে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। নিশ্চিত করছি যেন কেউ আমার সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ করে বসে না থাকে। আই হেট এক্সপেকটেশনস।
কপাল কুঁচকে এলো রোজার। যার পরনাই বিরক্ত বোধ করছে সে। খুব ভালো মতোই জানা আছে আসমান পরোয়া করে না, কিন্তু তাই বলে এতটাও সৎ হয়ে তা জাহির করার কি আছে? তেতে উঠে রোজা বলে বসলো, তুমি কি বলতে চাইছো আসমান? আমি তোমার থেকে কিছু এক্সপেক্ট করছি? চেয়ার থেকে উঠল আসমান, ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে এগুলো দেওয়ালের কাছে। বাইরের শহর উদ্দীপ্ত হয়ে রয়েছে। সিটি ইউফোরিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের উপর সিগন্যাল লাইট সবুজ আভা ছড়িয়ে জ্বলছে নিচ্ছে। হয়তো না, কিংবা হয়তো হ্যাঁ, মানব হৃদয় পৃথিবীর সব থেকে বড় রহস্য, যে রহস্য ভেদ স্বয়ং হৃদয়ের অধিকারের পক্ষেও ভেদ করা সম্ভব হয় না। রোজার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। একপাশে তাকালো সে, বিতৃষ্ণার সঙ্গে বলল, আসমান, আমাদের সম্পর্কের মূল ভিত্তি কি আমি জানি। তুমি আমার জন্য যা করেছো তা অনেক। তোমার প্রতি আমার নিবেদনের চেয়ে বহুগুণ বেশি। এর অধিক কিছুই নিশ্চয়ই আমি কোনোদিনও চাইবো না, চিন্তা করো না। একটা জিনিস খেয়াল করেছো? মাথা হেলিয়ে রোজার দিকে তাকিয়ে আসমান গম্ভীর কণ্ঠে ব্যক্ত করল, এর মধ্যেই তুমি 3 বার আমার নাম উচ্চারণ করেছো, প্রতিটা বাক্যে। জমে গেল রোজা। অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে এক শীতলতার তরঙ্গ খেলে গেল। হৃদযন্ত্র অবাধ্য হওয়ার বদলে সন্দেহজনকভাবে রয়েছে অত্যন্ত স্থবির, যেন ধীরে ধীরে অনুভূতির দলেরা সব মাথা চাড়া দিয়ে উঠেছে। রোজার নৈশব্দ আসমানকে পুনরায় বলতে বাধ্য করল, অনুভূতি বড্ড বেহায়া, এর মায়ায় জড়িয়ে নিজেকে ধ্বংস করো না, হোক সে অনুভূতি করুণার কিংবা অন্য কিছুর। তুমি নিজেকে একটু বেশি প্রাধান্য দিয়ে ফেলছো না আসমান? নিশ্চুপ থাকলো না রোজা, নামটি উচ্চারণ করলো খেদ নিয়ে। এগুলো দানবের দিকে। নির্বিকার নির্ভীক হয়ে, আমায় দয়া করছো? হ্যাঁ করছি। কেন করছো? আমি করতে বলেছি? সামান্য একটু হাসির শব্দ ভেসে এলো আসমানের মাস্কের অন্তরাল থেকে। এতটা আত্মভোলা হবে ভাবিনি। ভুলে গেছো চুক্তির মূল হোতা কে ছিল? ভুলিনি। আমি আবেদন করেছিলাম তোমার কাছে নিজের জীবন রক্ষায়, কিন্তু সে তো পরে। তুমি বা আমাকে আমার বাড়ি পর্যন্ত অনুসরণ করেছিলে কেন? প্রতিবেশীদের সামনে নিজেকে আমার স্বামী বলে পরিচয় দিয়েছিলে কেন? তোমার কি মনে হয় না এরপরই আমি এই প্রস্তাবের দুঃসাহস পেয়েছি? নীরব আসমান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রজ্বলিত দৃষ্টিতে তাকিয়ে আছে রোসার দিকে। এগিয়ে গেল রোসা। অদ্ভুত এক আকুলতার অনুভূতি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। এই দোলাচলে পরাজিত হতে সে রাজি নয়। সন্নিকটে পৌঁছে দানবের বিস্তৃত বুকে ঠেকাল নিজ তর্জনী। If you hate expectation, then why did you even show in the first place? খপ করে রোজার তর্জনী পাকড়াও করলো আসমানের হাত। বলা বাহুল্য নয়, তাতে যথেষ্ট ব্যথা অনুভূত হলো। তবুও চেহারায় প্রদর্শন ঘটতে না দিয়ে রোজা দৃঢ় কণ্ঠে বলল, তোমার মনে হয় না এখানে মূল চাহিদা আসলে তোমার নিজের? কি ভেবেছ তোমার মতন একজন নৃশংস খুনির অনুভূতির সাগরে নিজেকে ভাসাবে কেউ? Aren't you thinking too highly of yourself? সহসাই ঘটল ঘটনাটি। রোজার উভয় হাত আসমানের দখলে চলে গেল মুহূর্তেই। তা মেয়েটির পিছনে নিয়ে শক্ত হাতে আবদ্ধ করে রাখলো আসমান। অপর হাত উঠে গেল চিবুকে। 2 আঙুল চেপে বসে এক ঝটকায় মুখ উপরে তুলল নিজের দৃষ্টির সঙ্গে মেলাতে। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টায় লিপ্তও হলো না রোজা। কুঞ্চিত দৃষ্টিপাত ঘটালো কৃষ্ণ গহ্বর মাঝে। নিজেকে আনা হুয়াং এর সানশাইন গ্রাম্পি প্লটের হিরোইন মনে করো? রাগী, অনুভূতিহীন, ডমিনেন্ট এবং কালো অতীত সম্বলিত মেইল লিডার জীবনে হাসি খুশি অনুভূতির জোয়ার নিয়ে এসে নিজের নিষ্পাপত্ব দিয়ে ধুয়ে মুছে সাফ করবে অতীতের গ্লানি, গুড়িয়ে দেবে অনুভূতিহীনতার দেয়াল। স্তব্ধ হয়ে থাকলো রোজা। আসমানের কাছ থেকে এমন সাহিত্যিক কোনো আবেদন আশা করেনি সে। আশা করেনি এমন তুলনাও, তবু অস্বীকার করতে পারছে না। অবচেতন এই মন নিজেকে ক্ষণে ক্ষণে তুলনা করে ফেলছিল কাল্পনিক চরিত্রদ্বয়ের কাগজে পৃথিবীর সঙ্গে। লাইফ ইজ নট আ ফেরি টেল রোজা। কি অনুভব করে সে?
প্রথমবারই পিশাচের কণ্ঠে নিজের নাম উচ্চারিত হওয়ার আবেগ, নাকি এই মুহূর্তের গ্লানির গভীরতা? এক টানে নিজের মাস্ক খুলে ফেললো আসমান, ছুঁড়ে ফেললো দূর মেঝেতে। সেলাইয়ের দাগে দগদগে চোয়াল স্পষ্ট হলো দৃষ্টিতে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।